আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমি আমার প্রজেক্ট বর্গা ওয়ানে চলে এসেছি। তো আনুষ্ঠানিকভাবে আমার প্রজেক্ট বর্গা ওয়ান শুরু হয়ে গেল দীর্ঘ 4 মাস পরে। এখানে এই জমিতে 4 মাস আগেই প্ল্যান করার কথা ছিল। এই যে যেগুলো গর্ত করা হয়েছিল এবং সার দেওয়া ছিল সবকিছু কীটনাশক, কিন্তু পরবর্তীতে অতিবৃষ্টির কারণে আমি সেপ্টেম্বর বা অক্টোবর সেপ্টেম্বরের শেষের দিকে লাগাতে চাচ্ছিলাম, কিন্তু বৃষ্টি এতভাবে হয়েছিল কারণে সব খাল আমাদের বন্ধ হয়ে গেছিল। এই কারণে সে সময় হয় নাই। এই জন্য ডিসেম্বর এবং জানুয়ারি যে সিজনটা, এটা আমি ধরতে চাইছিলাম। যেহেতু এখন ফেব্রুয়ারির আজকে 7 তারিখ, আজকে আমি রোপণ করলাম পেঁপের গাছগুলো এখানে। তো আমার এই প্রজেক্ট বর্গা ওয়ানে 177টি চারা রোপণ করা হবে। এখন পর্যন্ত 140টি বা 50টির মতো পেঁপের গাছ রোপণ করা হয়েছে। আজকে আমরা দেখাবো কিভাবে পেঁপের গাছ রোপণ করা হয় জমিতে, কিভাবে রোপণ করব এবং কিভাবে খাল খনন করতে হবে এবং বিস্তারিত সার থেকে শুরু করে কিভাবে পরিচর্যা করতে হবে সে বিষয়গুলো আমরা এখন আপনাদের দেখাবো। আমি জমি কোপাবো এবং এই পেঁপের গাছগুলো সেখানে রোপণ করব এবং আপনাদের সবাইকে দেখাবো। রাখলাম। তো দেখেন, এই যে এখানে পেঁপের গাছগুলো রোপণ করা হয়েছে। তো আমার এই জাতটার নাম হলো গ্রিন লেডি। তো এখানে যদিও বা গর্ত মোটামুটি করা হয়েছে, আমি আবারও দেখাচ্ছি আপনাদের। এইখানে এই যে আমি এইভাবে যে খালগুলো, এগুলো অনেকদিন আগের করা। তো আপনারা চাইলে এই খালগুলো পেঁপের গাছ রোপণ করতে চাইলে 1 মাস আগেই খালগুলো খনন করতে হবে। এই দেখেন আমার এখানে কিন্তু এই যে গোবরগুলো দেখা যাচ্ছে, এই যে এখানে কিন্তু গোবর, এগুলো কিন্তু ফুল গোবর। এইখানে আমি যা করেছিলাম, এই খালগুলোতে 1 ডালি করে গোবর দিয়েছিলাম, যা প্রায় 10 থেকে 15 কেজির মতো হবে, উপরে ছাড়া নিচে না। তো আপনারা পেঁপের গাছ রোপণ করতে চাইলে এভাবে প্রথমে খাল খনন করতে হবে। এখানে প্রায় 2 ফিট বাই 2 ফিট আমি দৈর্ঘ্য 2 ফিট, প্রস্থ 2 ফিট এবং গভীরতাও 2 ফিট করেছি। তো খাল খনন করার পরে আপনারা প্রথমে গোবর সার দিবেন, বা উপরে এই মাটিগুলো এইভাবে যদি প্রথমে চতুর্দিকে সাল্লাই দেন, তো উপরে গোবর সার আপনারা রাখবেন। রাখার পরে 5-7 দিন রাখার পরে ঢেকে দিবেন। ঢাকা দেওয়ার পরে আবার যে সারগুলো আছে, রাসায়নিক যে সারগুলো আছে, সেগুলো আপনারা দেবেন। দেওয়ার পরে এগুলো তারপর ঢেকে দেবেন। এভাবে এভাবে করে ঢেকে দেবেন। এভাবে ঢেকে দেওয়ার পরে তো মনে রাখতে হবে, চারা রোপণের কমপক্ষে 15 দিন আগে এই যে খালটা খনন করা হয়েছে এটা ঢেকে দিতে হবে। তো মনে করেন আপনি 15 দিন আগে এরকম খাল খনন করার পরে ঢেকে দিলেন সার দিয়ে, তারপর কয়েকদিন পর 2 দিন বা 3 দিন পর পর এভাবে কোপাইতে হবে। এতে করে সুবিধা দুটো হবে। একটা হলো সারগুলো বা ভিতরের যে গ্যাসগুলো থাকতেছে সেটা বাইরে যাচ্ছে, এবং যে মাটিগুলো ঝরঝরে হয়ে যাবে। তা আমার দেখেন, আমার যে মাটিগুলো কি পরিমাণ ঝরঝরে হয়ে গেছে, এগুলো দেখা যাচ্ছে একবারে ঝরঝরে মাটি। তো এখন এইখানে আমার পুরোপুরি প্রস্তুত হয়ে গেছে এই বেডটা। তখন তারপর আমি কি করবো, এই যে আমাদের এখানে এটার নাম পাশুন বলে। তো এখন যেহেতু এটা আমার চতুর্দিকে খালটা হয়ে গেছে, এখন আমি খালের যে আরো যে ছোট ছোট ইটাগুলো আছে বা মাটির যে দলাগুলো আছে, এগুলো আমরা ভেঙে দেওয়ার চেষ্টা করব। এখন দেখতে পাচ্ছেন আমরা মাটির যে দলাগুলো সেগুলো ভেঙে দিচ্ছি। তো এইভাবে ভেঙে দেওয়ার পরে, তো গর্তটা আমার এখানেই ছিল মাঝেই। আবার একটা চারা নিয়ে আসো তো। এই যে আমাদের চারাটা নিয়ে আসছি। এখন আমরা এখানে রোপণ করব। এই মাটিগুলো আমি আগে থেকেই নরম করে নিয়েছি। মাটিগুলো এভাবে খনন করতে হবে এবং নিচে দেখতে হবে যেগুলো দলা মাটি বা বড় বড় মাটি, যেমন এই যে এই মাটিগুলো গাছের গোড়ায় দেওয়া যাবে না, এই জন্য মাটিগুলো ঝরঝরে করে দিতে হবে। এভাবে 2 হাত দিয়ে যদি এইভাবে করা হয় তাহলে মাটিগুলো ঝরঝরে হয়ে যাবে। তো মাটিগুলো ঝরঝরা করার চেষ্টা করতেছি। মাটিগুলো মোটামুটি ঝুরঝুরে হয়ে গেছে। আমি এখন পেঁপের যে গাছটা, এই গাছটা খুলবো। আমার হাতে যে গাছটা দেখা যাচ্ছে এটা হলো গ্রিন লেডি জাতের পেঁপে। তো এই পেঁপেটার মূলত সবজির জন্যই বিখ্যাত এবং পাকেও বিক্রি করা যায়, কিন্তু সবজির জন্য সবচেয়ে বেশি জনপ্রিয়। এই গাছটিতে 1 ফিট থেকে 1.5 ফিট পরেই পেঁপে ধরা শুরু হয়ে যাবে। আমরা এখন এটি খুলবো। এটা একটা রবার দিয়ে বাঁধা। সেপ্টেম্বর থেকে অক্টোবরের মধ্যে আপনাদের এই চারাগুলো এইরকম একটা করে কাপ, এটা মূলত চা খাওয়ার জন্য যে ওয়ান টাইম কাপগুলো প্লাস্টিকের, সেগুলোই। কারণ এখানে কারণ হলো যে এরা যদি
আমরা যদি বেডে বা মাটিতে না রোপণ করে যদি এই প্লাস্টিকের কাপে রোপণ করি তাহলে এটা দ্রুত বর্ধনশীল। এই চারাটির বয়স হলো 30 দিন থেকে 35 দিন আমাদের তারা জানাইছে। এখন আমরা এটি খুলবো। প্রথমে আমরা এইভাবে ধরলাম, ধরার পরে পিছনে করলাম এবং এই যে পিছনে একটু বাড়ি দিলেই এটা খুলে যাবে। খুলে গেছে। এই গাছটিতে যখন পানি দেওয়া হয়েছিল এই যে নিচের দিকে দেখেন দুটো ফুটো করা হয়েছে, পানিগুলো যেন নিষ্কাশন হয়ে যায়, এতে করে চারাটা মরবে না। এই সুন্দর হয়েছে। এই দেখেন নিচের মধ্যে আর যে শিকড়গুলো বাইরে বাইরেতে না পেয়ে এখানের মধ্যেই জড়ো হয়ে গেছে। এই গাছটি এখন আমরা রোপণ করব। তো রোপণ করার জন্য আমরা আরো একটু উঁচু করে নেব। মনে রাখতে হবে মেইন যে আমাদের জমির থেকে একটু আমরা উঁচুতেই রোপণ করব। জমির থেকে দেখা যাচ্ছে 1 বা 2 ইঞ্চি আমরা এখানে দিলাম চারাটা, এবং চারাটা যেখানে আমরা রোপণ করব সেখানে এইরকম মাটিও রাখা যাবে না, কারণ চারাগুলো শিকড়গুলো এখন নিচের দিকে যাবে এবং খাদ্য সংগ্রহ করবে। কারণ এইরকম যদি ইটা মাটি থাকে সেক্ষেত্রে সে তার ভিতরে যেতে পারবে না। এই জন্য আমরা চতুর্দিকে মিহি করা ছোট ছোট মাটি দেব। এবং আমাদের এই জমিতে একটু ঘাস হয়েছে, ঘাসগুলো আমরা এখন নিড়ানি দেব। যেহেতু মৌসুমের শেষে পেঁপের গাছ গাড়ার মূলত নিয়ম হলো ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে। জানুয়ারি যেহেতু শেষ হয়ে গেছে সেক্ষেত্রে আমরা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে এটা রোপণ করলাম। তো চারাটা দেওয়ার পরে চতুর্দিকে আমাদের এভাবে ঠাসা দিতে হবে যেন চারাটা উপরে না পড়ে। এর যে বগল দিয়ে আমরা আবারও ঝুরঝুরে মাটি দেবো, দেওয়ার চেষ্টা করব। তো আমার মাটিগুলো মোটামুটি ঝুরঝুরেই, এখানে মাটিগুলো কোবানো শেষ, যেহেতু এটা উঁচু জমি। মনে রাখতে হবে পেঁপে কিন্তু উঁচু এবং মাঝারি উঁচু জমিতেই রোপণ করতে হবে। তো আগে আমরা যেভাবে পেঁপে রোপণ করছিলাম দেখা যাচ্ছে পেঁপের চারা রোপণ করার পরেই আমরা ছত্রাকনাশক কার্বনডাজম গ্রুপের ছত্রাকনাশক সাথে মিক্স করে পানিতে মিক্স করে সেটাই আমরা দিতাম। কিন্তু আমরা যে প্ল্যান্ট থেকে চারাটা নিয়েছি তারা বলেছে এবার যে এই চারাটার একটা করে দূর দিয়ে এইরকম করে আঙুল দিয়ে একটু করতে হবে, খাল করতে হবে, এবং এই খাল দিয়েই পানি দিতে হবে। আমরা আজকে বিকালবেলা পানি দেবো এখানে। তো দেখা যাচ্ছে যে আমরা এখানে একটু খাল খুললাম। ওরা বলছে যে এই খালটা দিয়ে পানি দিলে এইখান থেকে এই মাটিগুলো আস্তে আস্তে ভিজে ভিতরে যতটুকু পানি যাবে, তাছাড়া আর কিছু যাওয়া যাবে না। আমরা বলতেছিলাম কার্বনডাজম গ্রুপের কিছু দেবো নাকি ওষুধ, ওরা বলছে যে 7 দিন কিছু দেওয়া যাবে না, 7 দিন এই অবজারভেশনে রাখতে হবে। 7 দিন পর থেকেই এর কীটনাশক দেওয়া শুরু। তো এই পেঁপেতে মূলত সার, তার মধ্যে সবচেয়ে উপকারী হলো যে আমাদের গোবর সারটা বেশি বেশি করে দিতে হবে। তো আমরা এইরকম গামলা দিয়ে, এই যে এইরকম গামলা বা এর থেকেও বড় গামলা দিয়ে, এই গামলা দিয়ে 2 গামলা করে আমরা গোবর সার এই একটা করে খালেই দিয়েছি এবং বাকিটা আমরা রাসায়নিক সারেই দিয়েছি। কৃষক বদলে গেছে, কৃষি বদলে গেছে। এক সময় আমাদের যে এখানে দেখেন দেখা যাচ্ছে যে একটি মাদায় 2টি গাছ। দেখেন এক সময় কি হতো, এগুলো যদি উন্নত জাতের চারা, এগুলোর ক্ষেত্রে পুরুষ কোনো জাত লাগে না। তো আমরা আগে যে গতানুগতিক কৃষি ছিল, গতানুগতিক কৃষিতে ছিল এই একটা করে মাদায় কমের ভাগে 3টি করে আমরা চারা রোপণ করতাম। তখন 1টা 2টা 3টা দেশি যে জাতগুলো ছিল 3টি করে চারা রোপণ করতাম, এবং 3টি গাছের মধ্যে একটা যদি মাতৃ হইতো তাহলে সেটাকে রেখে দিতাম, বা মাত্রা যেগুলো থাকতো সেগুলো আমরা কেটে ফেলে দিতাম। কিন্তু এখন কৃষিটা পাল্টে গেছে এবং কৃষি আধুনিকতার যে ছোঁয়া সেটা কৃষিতেই লেগে গেছে। এখন জাত হয়ে গেছে উন্নত, সেক্ষেত্রে একটি গাছে 100% তারা শিওর দেয় যে এটা ফল আসবে, এটা মাত্রা হবে না। তাই আর আগের মতো আমাদের 3টা লাগাতে হয় না, একটা করে বেডে একটা করেই লাগালেই হয়। এতেই কৃষকের অর্থ সাশ্রয় হচ্ছে এবং সময় সাশ্রয় হচ্ছে। তাছাড়া দেখা যাচ্ছে যে আগে একটা হ্যাসেল ছিল যে কোন গাছটা এমন গাছ ছিল 3টা দিলাম 3টাতেই মাত্রা হয়ে যাচ্ছে, পরে কৃষক হতাশ হয়ে যেত। আর এখন কৃষকের যে গাছগুলো রোপণ করতেছে, আমি যেমন এই গ্রিন লেডি গাছটাই রোপণ করতেছি, এবং 20টা আমি তাইওয়ান কিং জাতের পেঁপে রোপণ করেছি যারা, সেগুলো হলো পেকে খাওয়ার জন্য। আমার বাসায় এগুলো খাবো এবং কিছু সেলে বিক্রিও করবো, পরবর্তীতে সেটা দেখা যাবে। আর এই গাছগুলোই মূলত পুরুষের দরকার হয় না, এই গাছগুলোই পুরুষ ফুল দেয় এবং এই গাছগুলোই স্ত্রী ফুল দেয়। এই কারণে এদের আলাদাভাবে কোনো পুরুষ গাছের দরকার হয় না, বা পুরুষ ফুলের জন্য যে পুরুষ গাছ দরকার সেগুলো না রাখলেও এখানে চলে। তো ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। প্রজেক্ট বর্গা 1, এটা আমরা এর পরবর্তীতে কি কি কার্যক্রম করব সেগুলো আপনাদের সামনে আপ টু ডেট নিয়ে আসবো। ধন্যবাদ। সে পর্যন্ত আমাদের সাথে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।